করছে। আপনি সাদিক কায়েমকে চেনেন কিভাবে? এইখানে যে শিবিরের ভূমিকা আছে, আপনি কার বয়ানে শুনছেন? আপনি কখনো দেখছেন শিবিরকে? ঘোষিতভাবে দেখছেন শিবিরকে? আপনি ছাত্রমৈত্রীকে ঘোষিতভাবে দেখবেন, ধরেন এখানে বিএনপি আছে, ঘোষিত ব্যাপার, তাদেরকে আপনি রাস্তায়ও দেখতেছেন, ঘোষিত ব্যাপার। এখানে ছাত্র ইউনিয়ন আছে, অন্যান্য যত সামাজিক রাজনৈতিক ফোর্স আছে তারা ঘোষণা দিয়ে আছে। কিন্তু তারা কিভাবে আছে? আপনি যদি 16 বছরের রাজনৈতিক খতিয়ান দেখেন, তাহলে হচ্ছে সবচেয়ে বেশি আক্রান্ত তো হচ্ছে বামপন্থী রাজনীতির মানুষ। সেটা বামপন্থী রাজনীতির বিভিন্ন ধারার মানুষ। আপনার ক্রস ফায়ার, খুন, গুমের শিকার, মানে এর পরবর্তীতে তো 5ই আগস্টের পরে আমরা পরিসংখ্যানগুলো পাচ্ছি। শেখ হাসিনার যে একক রাজনৈতিক কর্তৃত্ব এবং রাষ্ট্রের যে সন্ত্রাসী রূপ, সেই সন্ত্রাসী রূপের বিপরীতে মানুষের একটা ব্যাপক বিক্ষোভ ছিল। সেই বিক্ষোভটার অবলম্বনের জায়গা হয়েছে আপনার কোটা সংস্কার আন্দোলন। জুলাই অভ্যুত্থানকে নিয়ে যখন আবার আমরা 1 বছর বা 2 বছর পরে আলাপ করতে যাই, আমরা মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে কিন্তু বামপন্থী রাজনীতির একেবারে অনুপস্থিতি থাকতে দেখি। আসলে কি ব্যাপারটা এরকম ছিল? হাসিনা যে ফেসিবাদী, আওয়ামী লীগ যে এখানে একক একটা রাজনৈতিক কর্তৃত্ব কায়েম করছে, এর তাত্ত্বিক ভিত্তিকে দাঁড় করাইছে। আপনি যদি দেখেন বামপন্থীরা ব্যতীত আর কেউ নেই। এই মিছিলটাকে যখন আমাদের এগিয়ে নিতে হবে এই চিন্তা করে আর কি, তখন কিন্তু এত কিছু আমাদের মনে হয়নি যে কারফিউর সামনে পড়লে, পুলিশের সামনে পড়লে আমাদের কি হবে, বা আমাদের মধ্যে কেউ গ্রেপ্তার হলে বা নিহত হলে কি ধরনের পরিস্থিতি হতে হবে। আপনি এখন পর্যন্ত আপনি জানেন না যে হাসিনাকে কে পালাইতে দিল। এরপর আপনি রায় দিচ্ছেন, তার ফাঁসি দিচ্ছেন, অমুক দিচ্ছেন, সে তো পরের আলাপ। তারপর তাকে নিয়ে আসবেন কিনা সেগুলো নিয়ে আপনি বিতর্ক করছেন, কিন্তু দিলওটা কে পালাতে? মাজার যখন আপনি ভাঙবেন, যে মাজারপন্থী মানুষটা অভ্যুত্থানের সাথে ছিল, সেই মানুষটা কি মনে করবে? অভ্যুত্থানের ফলাফল হিসেবে সে এটাকে দেখবে তো, যে শ্রমিকটা যখন আক্রান্ত হবে সেটা তো অভ্যুত্থান থেকে সরে আসবে। কিন্তু ঠিক নারীটা, যে নারীর ব্যাপক অংশগ্রহণের ফলে এটা সফল হচ্ছে, সেও কিন্তু সে ভাবা শুরু করবে কি, তখন কিন্তু আর অভ্যুত্থানের প্রগতিশীল দিকটা থাকছে না। অভ্যুত্থান তখন একটা প্রতিক্রিয়াশীল জায়গায় যাচ্ছে। আমি পরিষ্কারভাবে বলতে পারি যে এই 3 দলেই হচ্ছে খুব পরিষ্কারভাবে জানতেন, জেনে শুনে ওনারা পরিকল্পনাটা এমনভাবে করছেন যে নির্বাচনের 3 দিন আগে। এটা পুরো একটা সমঝোতার ব্যাপার। কারণ দর্শক, আমাদের নিয়মিত পডকাস্ট সিরিজে আপনাদের স্বাগত জানাই। আপনারা জানেন যে আমরা এই জুলাই শুরু থেকেই আমরা জুলাই অভ্যুত্থানটাকে নানাভাবে বোঝার চেষ্টা করছি। আজকে সেইটারই একটা ক্রস পয়েন্টে আমাদের সাথে আছেন খুব বিশেষ একজন অতিথি। আমাদের সাথে আছেন বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি, ছাত্রনেতা দিলীপ রায়। দিলীপ রায়, আপনাকে শুভেচ্ছা জানাই। আপনাকে শুভেচ্ছা। আপনার সাথে আসলে আলাপটা আমি একটু জুলাই থেকে শুরু করতে চাই। আমরা একটু ঘুরে ঘুরে বাংলাদেশে সমকালীন জায়গাটা একটু বোঝার চেষ্টা করব। তো জুলাই অভ্যুত্থান আমার দেখা এর থেকে বেশি মানুষ আমি একসাথে কোনোদিন দেখি না আমার জীবনে, সামনে কখনো দেখবো কিনা জানি না। এই জুলাই অভ্যুত্থানটার তো একটা নির্মাণ আছে, একটা পর্ব আছে, এই ফ্যাসিবাদের একটা রাস্তা আছে। তো এই জুলাইটা কেন জুলাই হয়ে উঠলো, আমরা যদি এই ছোট প্রশ্নটা দিয়ে শুরু করি। আচ্ছা, জুলাইটা আসলে জুলাই হয়ে ওঠার যে বিষয়টা, এটা তো 17 বছর ধরেই ভিতরে 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 তার জুলাইয়ের যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের অনেকগুলো পরিস্থিতি তৈরি হয়েছে আর কি, এবং শেখ হাসিনা নিজেই সেটার পরিস্থিতিটা তৈরি করেছে আর কি। এমন একটা আগুন মানুষের ভিতরে যেটা ছিল, জুলাই সেটার একটা অবলম্বন ছিল। অবলম্বনটা দেখেন, খুব ছোট্ট একটা বিষয়, যে কোটা সংস্কারের আন্দোলন, সেটা আপনার এর আগেও কোটা সংস্কার আন্দোলন হচ্ছে আপনার সংগঠিত হয়েছে। এবং যদি আপনি দেখেন, যেটা পরবর্তীতে তারা নাম দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এইটাকেও যদি আপনি খেয়াল করেন, সেই ছাত্ররা যে বৈষম্য নিয়ে কথা বলছে সেটা কিন্তু তাদের ফার্স্ট ক্লাস জবের ক্ষেত্রে এবং ইউনিভার্সিটির সাথে থাকা ছাত্রদের বিষয়। কিন্তু সেই বিষয়টাই এখানে সমগ্র দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে একটা জায়গায় নিয়ে আসার বড় কারণটা কিন্তু এমন মানুষ যাদের সাথে কোটার কোনো সম্পর্ক নাই। সেটা হচ্ছে একজন কৃষকের সমর্থন পাচ্ছে, একজন হচ্ছে সৌর শ্রমিক, হকার, কিংবা এমন বয়সের ছাত্র যার সাথে কোটার কোনো সম্পর্ক নাই। তার মানে হচ্ছে দীর্ঘদিন ধরে এখানে যে একটা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নেতৃত্বে একক একটা রাজনৈতিক কর্তৃত্ব যে কায়েম করছে, তার প্রতি ব্যাপক পরিমাণ একটা জনবিক্ষোভ এখানে সংগঠিত হয়েছে। অর্থাৎ শেখ হাসিনার যে একক রাজনৈতিক কর্তৃত্ব এবং রাষ্ট্রের যে সন্ত্রাসী রূপ, সেই সন্ত্রাসী রূপের বিপরীতে মানুষের একটা ব্যাপক বিক্ষোভ ছিল। সেই বিক্ষোভটার অবলম্বনের জায়গা হয়েছে আপনার কোটা সংস্কার আন্দোলন। এইটার সাথে যখন শিক্ষার্থীদের এখানে উপর ব্যাপক দমন নিপীড়নের ঘটনা, এবং ধরেন আবু সাইদ মারা যাচ্ছে এবং অজস্র শিক্ষার্থীরা নিপীড়িত হচ্ছে, হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, সেটাকে আমরা একটা গণ অভ্যুত্থানে রূপান্তরিত হতে দেখি আর কি। আচ্ছা, আমি আসলে এই যে গণ অভ্যুত্থানে রূপান্তরিত হওয়া, এই রূপান্তরিত হওয়ার কাল পর্বে তো আবার ছাত্রদের এক ধরনের গণতান্ত্রিক আন্দোলনের যে
গতিপথ, সেটার সাথে তো এটা একটা সংযুক্ততা আছে, যেখানে আমরা আপনাকেও দেখছি একদম সক্রিয়ভাবে এই পুরা ফ্যাসিবাদী আমলে খুব সক্রিয়ভাবে এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে আপনি অ্যারেস্ট হয়েছিলেন। তো এই যে এখানে বামপন্থী ছাত্র রাজনীতির একটা বড় ভূমিকা আছে। তো জুলাই অভ্যুত্থানকে নিয়ে যখন আবার আমরা 1 বছর বা 2 বছর পরে আলাপ করতে যাই, আমরা মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে কিন্তু বামপন্থী রাজনীতির একেবারে অনুপস্থিতি থাকতে দেখি। আসলে কি ব্যাপারটা এরকম ছিল? না, এখানে তো আসলে অনুপস্থিত থাকার বামপন্থীদের কোনো সুযোগই নেই। কারণ হচ্ছে দীর্ঘ 17 বছর ধরে যদি আপনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনটার কথা বলেন, এই যে ফ্যাসিবাদ, হাসিনা যে ফ্যাসিবাদী, আওয়ামী লীগ যে এখানে একক একটা রাজনৈতিক কর্তৃত্ব কায়েম করছে, এর তাত্ত্বিক ভিত্তি কে দাঁড় করাইছে? আপনি যদি দেখেন তাহলে বামপন্থীরা ব্যতীত আর কেউ না। বামপন্থীরা সেই প্রথম যখন ফ্যাসিবাদ বলে, তখন বামপন্থীদের ধরেন এইভাবে হয়তো টিটকারি করা হয়েছে যে ফ্যাসিবাদ বাংলাদেশের জনগণ বোঝে না। কিন্তু আমরা দেখলাম জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে এইখানে বাংলাদেশের এমন কোনো মানুষ নাই, এমন কোনো শ্রেণী পেশার মানুষ নাই যার কথায় হচ্ছে উচ্চারিত হয় নাই যে আওয়ামী লীগ একটা ফ্যাসিবাদী শক্তি। এই যে 17 বছর তার লেগে থাকা, বরঞ্চ 17 বছর ধরে টানা এই ধরনের সংগ্রাম সোসাইটির বিভিন্ন অংশে, সেটা শহুরে মধ্যবিত্ত বলেন, বিশ্ববিদ্যালয় জুড়ে বলেন, কিংবা আপনি হচ্ছে গ্রামে তার কৃষক সংগঠনের মাধ্যমে করার কথা বলেন, এইটা তো একটা দীর্ঘদিন পর্যন্ত একটা তাপ কিংবা উত্তাপ জনগণের মধ্যে, সেটাকে তৈরি করা এবং ধরে রাখার কাজটাই তো বামপন্থীরা করছে। যখন এর সাথে ছাত্রদের, কারণ একটা সময় পর্যন্ত যদি দেখেন আপনার এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, রাজনৈতিকদের ডাকে যে আন্দোলন বারবার ডাকা হচ্ছিল, কিন্তু আপনি যদি দেখেন 7 জানুয়ারির আগে পর্যন্ত আমরা তখন গণতান্ত্রিক ছাত্রদের, আমি যে ছাত্রদের কথা বলি, আমরা সারা দেশে বিভাগীয় সমাবেশ করেছি, আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে সমাবেশ করছি, আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের অংশগ্রহণটাকে নিশ্চিত করার। কিন্তু যখন কোনোভাবেই করা যাচ্ছে না, একদিকে তফসিল ঘোষণা হচ্ছে, আমরা একদিকে ছাত্রলীগের বিজয় মিছিল হচ্ছে, আমরা তার বিপরীতে দাঁড়াচ্ছি। আমরা যখন মেট্রো রেলের উদ্বোধনকে কেন্দ্র করে শেখ হাসিনার টানানো হচ্ছে, আপনার রাজু ভাস্কর্য, আমরা সেটা আমাদের কর্মীরা, বিক্ষুব্ধ কর্মীরা ভাঙতে যাচ্ছে, আমরা প্রতিদিন লড়াই করতেছি এবং আক্রান্ত হচ্ছি। আবার এই আক্রান্তের প্রতিবাদে আমরা দাঁড়াচ্ছি। যখন এর সাথে কোটা সংস্কার যুক্ত হলো এবং এই আন্দোলন এবং এই দমন নিপীড়নের মাত্রাটা যখন বাড়তেছে, তখন কিন্তু খুব মানে সহজভাবে এটার একটা সমীকরণ মিলতেছিল যে এই যে 17 বছর, তার একটা এন্ডিং পয়েন্ট তৈরি হচ্ছে। তো সেই এন্ডিং পয়েন্টে না থাকার তো বামপন্থীদের কোনো কারণ নাই। কারণ হচ্ছে বামপন্থীরা রাজনৈতিকভাবে আক্রান্ত। আপনি যদি 16 বছরের রাজনৈতিক খতিয়ান দেখেন, তাহলে হচ্ছে সবচেয়ে বেশি আক্রান্ত তো হচ্ছে বামপন্থী রাজনীতির মানুষ। সেটা বামপন্থী রাজনীতির বিভিন্ন ধারার মানুষ, আপনার ক্রস ফায়ার, খুন, গুমের শিকার, মানে এর পরবর্তীতে তো 5 আগস্টের পরে আমরা পরিসংখ্যানগুলো পাচ্ছি। তাহলে সেই বামপন্থী না থাকার তো কোনো কারণ নেই। সে শুধুমাত্র এই কারণেও থাকাটা তার বাধ্যতামূলক হয়ে যায় যে এটা একটা নতুনভাবে যদি শুরু করতে হয়। কারণ একটা সময় পর্যন্ত সবচেয়ে বড় ধরনের আলাপটা ছিল যে হাসিনা আদৌ কি পড়বে। আপনি জানেন যে এই সময় অনেকেই বলা শুরু করছিল যে আমৃত্যু মনে হয় শেখ হাসিনা থাকবে, এবং তার মৃত্যু কামনা করার মতো অবস্থা দাঁড়িয়েছে আর কি। মানে কনফিডেন্সের এই পরিমাণ দুর্বলতা তৈরি হচ্ছে যখন আপনি একজন নিপীড়কের অভিশাপ দিচ্ছেন বা আপনি পরম কাউকে কল্পনা করতেছেন। তো তার যে পরিণতি, সেই পরিণতিটাকে অনিবার্য না করলে তো বিপ্লবের সাথে আসলে বিপ্লবের স্বপ্ন দেখা যায় না। তো সেই জায়গা থেকে এখানে বামপন্থীদের না থাকার কোনো প্রশ্ন নেই, বরঞ্চ পৃথিবীর যে কোনো দেশে যে কোনো প্রান্তে গণ অভ্যুত্থান, গণ আন্দোলনে বামপন্থীরা যেহেতু আন্তর্জাতিকতাবাদী, সে সমর্থন করে, তার দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার থাকাটাই তো সত্যিকার অর্থে তার কাজ, এবং সেটাকে ত্বরান্বিত করা তার কাজ। আপনি যদি পুরো জুলাই আগস্টের ঘটনা দেখেন, সেইটাই কিন্তু আমরা করেছি। আমরা কখনোই কোনোভাবেই আন্দোলনের যে একটা মঞ্চ ছিল, যেটা হচ্ছে একটা অরাজনৈতিক ব্যানারের মধ্যে, সেইটাকে আমরা কোনোভাবে কিন্তু ক্ষুণ্ণ করি নাই। আমরা এটার সাথে সমন্বয় সাধন করে এটাকে ত্বরান্বিত করা, যখন তারা কর্মসূচি দিতে পারেনি সেই সময় কর্মসূচি করা, যখন দেখবেন যে আপনার এখানে কারফিউ দেওয়া হলো, সেই কারফিউটাকে কীভাবে ভাঙ্গা যেতে পারে, সেই কারফিউ ভাঙার জন্য সামাজিক সাংস্কৃতিক যে সংগঠনগুলো তখন সেই সময় 31টি সংগঠন ছিল, তাদের সাথে আমাদের যুক্ত হওয়া, তারপর তার সাথে গানের মিছিল যুক্ত হওয়া, এবং যখন একদমে শহরে কোথাও দাঁড়ানো যাচ্ছে না একদম, এবং আপনার মেইন যে কেন্দ্র, সেই কেন্দ্র থেকেও কর্মসূচি ওই পরিমাণ আসতেছে না, তখন এই যে জনগণের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করার জন্য কিন্তু তখন আমাদের মনে হয়েছিল যে একটা বড় কিছু দরকার। এই বড় কিছুটা ভাবতেই কিন্তু এখানে দ্রোহযাত্রা জন্ম হয় আর কি। এবং সেই দ্রোহযাত্রার যে কর্মসূচি এবং তার যে উত্তাপ, তার চাপের কারণেই দেখবেন যে পরবর্তী কর্মসূচি কিন্তু দ্রুত আসে, এবং তার ফলে কিন্তু আমি এই জায়গাটাতে একটু আসতে যাচ্ছি যে ধরেন আমরা এই আলাপটা আরিফ নুরের সাথে এই আলাপটাই করতেছিলাম আমরা, যে ধরেন বাংলাদেশে তো আমরা বদরুদ্দিন ওমর যেটা বলতেছিলাম যে 5টা গণ অভ্যুত্থান হয়েছে খুব অল্প সময়ের মধ্যে,
এমনকি এই প্রত্যেকটা গণ অভ্যুত্থানের সাথেই একটা ক্রসিং পয়েন্ট আমরা দেখতে পাই কিন্তু কারফিউ ভাঙার বিষয়টা। আমরা 52 ভাষা আন্দোলনেও দেখি যে একটা এই 21শে ফেব্রুয়ারিটা প্রমিনেন্ট হচ্ছে এই কারফিউ ভাঙাকে নিয়ে। 69 গণ অভ্যুত্থান বলেন, 90-এও দেখেন এবং 24শে এবং 24শে আমরা আসলে খুব ভিভিডভাবে এটা দেখছি। আমরা তো ওই সময় সোশ্যাল মিডিয়াও ছিল না বা ছিল না, আমরা খুব প্রকটভাবে দেখতেছি যে এখানে কিভাবে লাশের মিছিল তৈরি হচ্ছে, শত শত মানুষ মারা যাচ্ছে, ইন্টারনেট নাই, কোনোখান থেকে আমরা খবর পাচ্ছি না, এই কাগজের ছাপা পত্রিকাতে আবার ফিরে যেতে হচ্ছে। এই সময়টাতে আমরা দেখলাম যে বামপন্থীরা এই গানের মিছিল করা, কারফিউ ভাঙার হিম্মত দেখানো এবং আলটিমেটলি দ্রোহযাত্রার মতো যে প্রোগ্রাম, যেটা আমরা বলি যে এখানে মানে সুবিধাবাদী মধ্যবিত্তকেও যে নেমে আসার যে একটা সাহস দেওয়া, যেটা মোটামুটি এইটার যে সমস্ত যে সব ধরনের চরিত্রকে ভেঙে দিয়ে একটা পয়েন্টে নিয়ে আসাটা, এই জার্নিটার সাথে যদি আপনি আমাদেরকে একটু নিয়ে যান যে এই যে বুলেটের সামনে দাঁড়ানোর এই হিম্মতটা, এটা কোথা থেকে আসলো? আসলে দেখেন, ধরেন এই যে সাহস এবং হিম্মতের যে কথাটা বললেন, আসলে সাহস তো সংক্রামক, আপনার কিংবা সন্তুষ্ট হওয়া হচ্ছে সংক্রামক, ভীত হওয়া হচ্ছে সংক্রামক। তো এইটা হচ্ছে সময়টাই এরকম, যেটা হচ্ছে আমাদের একইভাবে সবাইকে হচ্ছে সংক্রমিত করেছে। ধরেন এটা কিন্তু কোনো ব্যক্তি উদ্যোগের জায়গা থেকে কিংবা কতিপয় ব্যক্তি ভাবতেছে সেই জায়গা থেকে কিন্তু গানের মিছিলগুলো হচ্ছে না, কারফিউ ভাঙাটা হচ্ছে না, কিন্তু একই সাথে আমাদের সবাই মনে হচ্ছে যে আমাদের এই কারফিউটা ভাঙতে হবে। কারণ আমরা যদি না ভাঙি, কারণ আমরা তখনই এই পরিস্থিতি দেখে আমরা গিয়েছিলাম, যদি আপনি দেখেন তখন হল থেকে ছাত্রলীগকে তাড়ানো হয়ে গেছে, সাধারণ শিক্ষিতরাও এমনভাবে সেখানে ইনভলভ, যদি এইটা শেষ না দেখতে পারে তাহলে তার শেষটা কীরকম হবে সে কিন্তু জানে, কারণ 17 বছরের অভিজ্ঞতা তার ভিতর আছে, ফলত তাকে এটা ভাঙতেই হতো আর কি। তো সেই সময়ে সেই সাহসগুলোই কিন্তু তৈরি হয়েছে এটার মধ্য দিয়ে। এবং সেই যে গানের মিছিল খুব অনেক অনেক মানুষের তা কিন্তু না, কিন্তু এই অল্প কয়েকজন মানুষ যখন আমরা দাঁড়িয়ে পড়ি সেখানে কর্মসূচির আগে, যখন আমাদের দেখা হচ্ছে, তখন কিন্তু আমাদের এই যে মুখ দেখা দেখিটা, হয়তো খুব কথা হচ্ছে না, কিন্তু এই মুখ দেখা দেখিটা আমাদেরকে সাহসী করতেছে। এবং আমরা এটা জানি যে কোনো রকমভাবে এই মিছিলটা যদি হাঁটা শুরু করে এবং এই মিছিলের ছবিটা, এই মিছিলের মোমেন্টামটা, এটা যদি, এই হাঁটাটা যদি সারা দেশে ছড়িয়ে পড়ে, তাহলে অনেকগুলো মানুষের হাঁটার একটা আকাঙ্ক্ষা তৈরি হবে। আমরা সেই কাজটাই করতে গেছি এবং সেই সময়টা আমাদেরকে ওই জায়গায় ঠেলে দিয়েছে আর কি। ওই সময় বাদে আন্দাজা করাটা খুব মুশকিল, কারণ যখন আমরা ঘর থেকে বের হই এই মিছিলটাকে যখন আমাদের এগিয়ে নিতে হবে এই চিন্তা করে আর কি, তখন কিন্তু এত কিছু আমাদের মনে হয়নি যে কারফিউর সামনে পড়লে, পুলিশের সামনে পড়লে আমাদের কী হবে, বা আমাদের মধ্যে কেউ গ্রেপ্তার হলে বা নিহত হলে কী ধরনের পরিস্থিতি হতে হবে। আমাদেরকে খালি এটাই মনে হয়েছিল যে একটা মিছিল হাঁটা দরকার, এটা ব্রেক করা যায়, সেইটা সত্যে রূপান্তরিত করা দরকার, কারণ আরো অনেকগুলো মানুষ তাহলে এটাতে সংক্রমিত হতে পারবে। আমরা কিন্তু সেই সময়ের দ্বারাই সংক্রমিত হয়েছি আর কি। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় যে ধরেন জুলাই যেরকম আমাদের সমস্ত মত পথের মানুষকে একসাথে করছে, এবং আপনি তো জানেনই, খুব পরিষ্কারভাবেই জানেন যে এই বাংলাদেশে তো এক ধরনের একটা বাইনারি পলিটিক্স আছে, যে একদিকে প্রতিক্রিয়াশীল, একদিকে প্রগতিশীল, আবার বাংলাদেশের দীর্ঘদিন ধরে এই ফ্যাসিবাদী রেজিমের সাথে চলতে চলতে অনেক শিল্প সাংস্কৃতিক গোষ্ঠী আওয়ামী লীগের সাথে এক ধরনের একটা লেয়াজ মেনটেন করে চলতো। জুলাইয়ের সময় এই সবগুলো পক্ষকেই আমরা বিভিন্নভাবে এইখানে দেখছি। তো এই যে এইখানে একটা গুরুত্বপূর্ণ অংশ তো আবার ডানপন্থী স্টেক হোল্ডারদেরকে আমরা দেখছি, কিন্তু জুলাইয়ের পরে আমাদের এক ধরনের একটা ন্যারেটিভ নির্মাণ করা হয়েছে, সেই ন্যারেটিভটার ভিতরে আমরা শুধুমাত্র এই ডানপন্থীদের কথাই শুনতে পাই, বা আমরা শুধু দেখতে পাই জামাত শিবিরই শুধু এই অভ্যুত্থানটা করছে এরকম আর কি। কিন্তু আবার দুঃখজনকভাবে এই অনেকগুলো গুরুত্বপূর্ণ ক্যারেক্টারকে আমরা দেখছি যে কি অভ্যুত্থানের সময় আমরা তাদেরকে দেখি নাই, অথচ তারা ডাকসুতে কিন্তু বিপিজিএস এরকম বড় বড় পজিশনে চলে গেছে। যদি অভ্যুত্থানটা না হয়তো, অনেকেই এই কথা বলছেন, আমাদের এই শোতে এসে বলে গেছেন যে অভ্যুত্থান না হলে সে হয়তো আওয়ামী লীগের প্যানেল থেকে ডাকসু নির্বাচন করতো আর কি। তো এই যে ধরেন দ্বিচারিতা, আবার তার বিপরীতে খুব ছোট হইলো বামপন্থীদেরকে আমরা যে চেহারাগুলোকে তখনও দেখছি, এখন আমরা তাদেরকেই দেখতেছি। আপনি তো সেই সময় নির্যাতিত হয়েছেন, পরবর্তী সময়েও নির্যাতিত হয়েছেন আর কি। তো আপনার কাছে কি মনে হয় এই যে টেকনিক হিসাবে এই গুপ্ত রাজনীতিটারে কিভাবে মূল্যায়ন করবেন? আচ্ছা, দেখেন, এই যে গুপ্ত রাজনীতির মূল্যায়নের কথা যে বলছেন, এখন এসে যেটা হচ্ছে, ধরেন এই যে গুপ্ত থেকে সাদিক কায়েমদের ভিপি হওয়া বা আরও অন্যান্যদের যে বিভিন্ন জায়গায় দেখা আর কি, তাদেরকে আমরা ক্ষমতায় দেখতে পাচ্ছি, ধরেন এটা যে শুধু সেই গুপ্ততার দ্বারা হয়েছে তা কিন্তু না। ধরেন এটাকে ইম্পোর্ট করলো কারা, মানে এই মানুষগুলোকে আপনাকে পরিচিত করালো কারা, এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু তার মানে গুরুত্বপূর্ণ, দেখেন রাষ্ট্র কিন্তু সবসময় হচ্ছে খুব শক্তিশালী জিনিস আর কি, এবং রাষ্ট্র হচ্ছে সবচেয়ে বড় প্রোপাগান্ডা মেশিন কিংবা হচ্ছে মতাদর্শ প্রচারের সবচেয়ে বড় যন্ত্র। এর সাথে রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকা মানুষের পক্ষে খুব
মুশকিল আর কি। কখনো কখনো সে পারে, যেমন জুলাই আগস্ট জুড়ে আপনি পারছেন হাসিনাকে করাইতে আর কি, কিন্তু সবসময় জুড়ে আপনি পারেন নাই, যে কারণে 17 বছর লাগে হচ্ছে হাসিনাকে ফেলতে। তাহলে এইখানে এই যে গুপ্ত যাদের কথা বলছেন তারা যে পরবর্তী সময় এই ধরনের অবস্থায় গেল, যাওয়ার বড় কারণটা হচ্ছে আপনার অভ্যুত্থান পরবর্তী সরকারটাকে যদি আপনি দেখেন, সেই সরকারটাকে কিন্তু এই দক্ষিণপন্থী কিংবা যারা এই ধরনের গুপ্ত রাজনীতি করে, জনগণের সাথে প্রতারণার রাজনীতি করে, সেই অংশটাকে কিন্তু, সেই দক্ষিণপন্থী অংশটাকে কিন্তু তারা হচ্ছে এখানে আপনার এস্টাবলিশ করছে, আপনার পলিটিক্যালি এস্টাবলিশ করছে, সে হচ্ছে ইনস্টিটিউশনালি কিন্তু এস্টাবলিশ করছে। তার মানে আপনি এখানে যদি এখান থেকেই দেখেন যে গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা আর কি, গণঅভ্যুত্থান তো খুব যে কথাটা বলছে বা সে যে বয়ানটাকে হাজির করতেছে সেটার মধ্যে কিন্তু কোনো ধরনের লুকোচুরি ছিল না। সে বলছে তার একটাই দাবি, সে হচ্ছে হাসিনার পতন চেয়েছে, পদত্যাগ চেয়েছে আর কি। এটাতে তো কোনো ধরনের লুকোচুরি ছিল না। কিন্তু এরপরে যা যা হয়েছে, হাসিনার পতন যখন হচ্ছে বা হাসিনা যখন পালিয়ে যাচ্ছে, একে পালিয়ে যাওয়া থেকে যদি শুরু করেন, মানে আসলে কে ওনাকে যেতে দিল? এখানকার জনগণ। আপনার কি মনে হয় যে জনগণটা প্রতিদিন রাস্তায় নামছে, সে হাসিনাকে যাইতে দিত? কিংবা যারা যাইতে দিছে তারা কি এদেরকে বলে যাইতে দিছে? তা তো দেয়নি। তার মানে এই যে ওনাকে যাইতে দেওয়া, এই যাইতে দেওয়াটার ভিতরেই যে গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা বা তার সফল হওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটাকে বিনষ্ট করা হয়েছে। এবং তারপর যদি দেখেন আপনি যে এখানে যে গভর্নমেন্টটা তৈরি হলো আর কি, সেই গভর্নমেন্টটা কোথা থেকে তৈরি হলো? এর আগে যখন আপনার কর্মসূচি আসতেছে সেটা কোথায় হচ্ছে, কিংবা কর্মসূচি নির্ধারিত হচ্ছে কোথায়? সেটা জনমানুষের সাথে সাথে মানুষ সমর্থন জানাচ্ছে। কিন্তু এই সরকারটা যে হলো, আপনি সেই যে যে নায়ক, সবচেয়ে বড় নায়ক, যে হচ্ছে সম্মিলিতভাবে ইতিহাসের নির্মাতা, সবসময় সেই ইতিহাসটা তৈরি করে, সেই প্রমাণ করলো যে হাসিনার পতন সম্ভব। সেই গণকে আপনি কখনো আলাপের মধ্যে নিয়ে আসছেন যে সে কী ধরনের সরকার চায়, কিংবা সরকার হওয়ার ক্ষেত্রে আপনি কী ধরনের পদ্ধতিতে সরকার নির্বাচন করছেন? সেটা কি কোনো গণতান্ত্রিক পদ্ধতি? তা কিন্তু না। যদি আপনার ন্যূনতম গণতান্ত্রিক পদ্ধতি হতো, তাহলে আপনি একটা রাস্তার মধ্যে সেটার আপনি ঘোষণা করতেন বা সেটা নিয়ে আপনি কথা বলতেন। আপনি এমন একটা জায়গায় সরকারটা নিয়ে আলাপ করতেছেন বা সরকার এমন একটা জায়গাতে আসছে, সেটা কোথা থেকে? আপনার সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে। তো এই যে সেনাবাহিনী আজকে হাসিনাকে আপনি বা আওয়ামী লীগকে আপনি যে কাঠগড়ায় দাঁড় করান, এই যে তার ফেসিবাদী হয়ে ওঠা, সেটা কি এককভাবে শুধু রাজনৈতিক দল হিসাবে হইতে পারছে? তা তো না। তার একটা সহায়ক ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থারই একটা পার্ট হচ্ছে সেনাবাহিনী। হঠাৎ করে সে তো ফেরেস্তা হয়ে যায়নি, তো তাকে তো কেউ না কেউ হচ্ছে ফেরেস্তা হওয়ার সুযোগটা করে দিয়েছে। তো এই যে যারা সুযোগ করে দিল এবং যাদের মধ্যে গভর্নমেন্টটা তৈরি হলো, এটার মধ্যে তো একটা সমঝোতা হয়েছে। এই সমঝোতার মাধ্যমেই পরবর্তীতে এই যে আপনার মুখোশধারী রাজনীতিটা, যারা গুপ্ত অবস্থায় থাকছে, তাদেরকে ওই নায়কের জায়গায় হচ্ছে রূপান্তরিত হচ্ছে। আপনি সাদিক কাইমকে চেনেন কিভাবে? এইখানে যে শিবিরের ভূমিকা আছে, আপনি কার বয়ানে শুনছেন? আপনি কখনো দেখছেন শিবিরকে? ঘোষিতভাবে দেখছেন শিবিরকে? আপনি ছাত্রমৈত্রীকে ঘোষিতভাবে দেখবেন, ধরেন এখানে বিএনপি আছে, ঘোষিত ব্যাপার, তাদেরকে আপনি রাস্তায়ও দেখতেছেন, ঘোষিত ব্যাপার। এখানে ছাত্র ইউনিয়ন আছে, অন্যান্য যত সামাজিক রাজনৈতিক ফোর্স আছে, তারা ঘোষণা দিয়ে আছে। কিন্তু তারা কিভাবে আছে? যদি অভ্যুত্থানটা ব্যর্থ হইত, তাহলে এই মানুষগুলোর কি কোনো কিছু? সাদিক কায়েম যেভাবে সে, আমরা তার যে ভিডিও ফুটেজটা দেখি আজকে, যে সে যেভাবে তালি দিয়ে ছাত্রলীগের স্লোগান দিচ্ছে, তাকে তো ওই অবস্থায় আপনি দেখতেন। তাকে বরঞ্চ দেখতেন যে সে ছাত্রলীগ হয়ে একটা বামপন্থী রাজনৈতিক কর্মী কিংবা আরো অন্যান্যদেরকে নিপীড়ন বা ইয়ার ঘটনা ঘটাইতো। সে তখনও কিন্তু তার রাজনৈতিকভাবে যারা শত্রু, তখনও সে তাকে দমন করার সুযোগ পাইতো। আগেও সেই সুযোগটা সে নিছে। এই যে তার এম্পাওয়ার্ড হওয়া, এটা রাষ্ট্র আপনাকে পরিচয় করাই দিয়েছে, তাই এর বাইরে আর কোনো কিছু না। রাষ্ট্র আমাকে পরিচয় করাই দেয়নি, আমি রাষ্ট্র ক্ষমতা নিতে পারিনি, তাই আমাকে এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন, আমাকে সবচেয়ে পাওয়ারলেস অবস্থায় আপনি দেখতে পাচ্ছেন। সেই পাওয়ারলেস অবস্থায় তো জনগণ। এখন যদি এসে দেখেন, কিংবা 5ই আগস্টের পতনের পর, সে পাওয়ারলেস না। আপনি জনগণ নামতেছে আনন্দ করার জন্য, সমগ্র ঢাকা শহরের মানুষ বিকেলবেলা বের হচ্ছে, সে আনন্দ করবে, সেই রাস্তায় আপনি নাই। কিন্তু আপনি না থেকে আপনি ঢুকে যাচ্ছেন সবচেয়ে একটা সংকুচিত রাস্তার মধ্যে, সবচেয়ে একটা ছোট্ট ঘরের মধ্যে আপনি তার ফয়সালা করতেছেন, সেই জনগণকে ব্যতি রেখে, যখন সে আনন্দ করছে। আপনি এখন পর্যন্ত আপনি জানেন না যে হাসিনাকে কে পালাইতে দিল। এরপর আপনি রায় দিচ্ছেন, তার ফাঁসি দিচ্ছেন, অমুক দিচ্ছেন, সে তো পরে নালা। তারপর তাকে নিয়ে আসবেন কিনা সেগুলো নিয়ে আপনি বিতর্ক করছেন, কিন্তু দিল ওটাকে পালাতে। সে তো আর এমনি উড়ে উড়ে তো সে যেতে পারেনি, তাকে কেউ না কেউ তো হেল্প করছে। তো এই যে হেল্প করতে চাও, পরবর্তী সময় আপনি দেখবেন গভর্নমেন্টে হওয়ার, সেই গভর্নমেন্টের সাথে আপনি সেই ব্যবসায়ীদের, যারা ধরেন হাসিনাকে বলছে যে প্রথমত তোমাকে চাই, দ্বিতীয়ত তোমাকে চাই, হ্যাঁ, তাকেই তো আপনি এখানে ইম্পোর্ট করছেন।
তাহলে আপনি এখানে যতই গণঅভ্যুত্থানের কথা বলছেন কিংবা একটা কি বলে হচ্ছে আপনার সংস্কারের কথা বলছেন, আসলে এইটা মূলত ছিল জনগণকে হচ্ছে ধোঁকা দেওয়ার একটা শব্দ বা রেটোরিক মাত্র। আপনি বরঞ্চ যে বুর্জোয়া সিস্টেমটা হাসিনা চালানো সেই সিস্টেমটা যেটা ভেঙে পড়ছে সেটাকে আরো সুসংগত হওয়ার একটা পরিস্থিতি আপনি তৈরি করতেছেন এবং সেইটার উপরে নতুনভাবে হাসিনার মতো কেউ বসবে সেই লোকটাকে সিলেক্ট করতেছিলেন। সেটা কে হবে এদের মধ্যে? ব্যাপারটা এইখানে কিন্তু, কারণ যদি আপনি এখানে এটাও দেখেন মনে করেন আপনার এই যে শক্তিগুলো যাদেরকে আমরা দেখছেন জামাত কিংবা বিএনপি বা অন্যান্য, আওয়ামী লীগের প্রতি তাদের ক্ষোভের জায়গাটা কি বলেন তো? আওয়ামী লীগ কাউকেই শাসন এবং শোষণ করার সুযোগ দেয় নাই, একক রাজনৈতিক কর্তৃত্ব কায়েম করেছিল। এর বাইরে তো তাদের আর কোনো ক্ষোভ ছিল না, কারণ 17 বছর হাসিনা একা চালাচ্ছিল, আগে পালাক্রমে চালাইতে পারতো। এটা তো তাদের হচ্ছে ধরেন এই যে ক্ষমতা হস্তান্তরের তাদের ন্যূনতম বুর্জোয়াদের সংহতিকে একটা ইলেকট্রাল ডেমোক্রেসির মাধ্যমে এটা হয় না, এই তো। কিন্তু জনগণের সাথে যদি আপনি হাসিনার সংগ্রাম দেখেন, শুধু কি এটা একটা শ্রমিকের সংগ্রাম কি শুধু এটা? তার আগেও সে কিন্তু বর্ধিত বেতনের জন্য মজুরির জন্য আন্দোলন করছে, 4 জন শ্রমিক খুন হয়ে যাচ্ছে। এই কারণে আপনি অভ্যুত্থানের পর এই ছাত্ররা যারা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলছে তাদের হাতেই আপনি শ্রমিকদেরকে খুন হওয়ার ঘটনা আপনি দেখেন, তাদের দ্বারাই আপনি পাহাড়ে হচ্ছে নতুনভাবে সহিংসতার ঘটনা আপনি দেখেন, তাদের দ্বারাই আপনি নারীদের আক্রমণের শিকার হতে দেখেন, যে নারীকে তারা একসময় আন্দোলনের ঢাল হিসেবে ব্যবহার করেছিল। তাদের দ্বারাই যখন আপনার এই যে ধরেন এই শহরের রিক্সাওয়ালারা যখন এক হয় তখন তাদেরকে আপনি দেখবেন যে তাদের নিয়ে তারা হচ্ছে মকারি করেছিল যে তুমি কে আমি কে, রিক্সা। অথচ এই যে রিক্সাওয়ালারা তারা ওই সময় এই আন্দোলনের সময় ছাত্রদেরকে কি পরিমাণ সহযোগিতা করেছে। আপনার এই ছাত্রদের মধ্যেই যদি দেখেন, এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের কোটা কি পরিমাণ দরকার, তারা কি সত্যি এটা নিয়ে ভাবিত ছিল? কিন্তু তারা এইখানে যুক্ত হয়েছে কেন? একটা কমিউনিটির বোধ থেকে। ছাত্র প্রজাতির ভাইয়েরা নিহত হচ্ছে, তাই তো? তাহলে এই ছাত্রদের জন্য তারা কি করেছে? কিংবা যে ছাত্রদের কোটা দরকারই ছিল না সেই ছাত্রের জন্য কি করেছে? কিংবা এখন পর্যন্ত যদি ধরেন সেই বেকার ছাত্রটা যার দরকার, সেই বেকার ছাত্রটার কর্মসংস্থানের জন্য কিংবা এখনো যেসব জায়গায় হচ্ছে নিয়োগ প্রদান করা দরকার সরকারি বেসরকারি যেসব জায়গায়, সেটার কি প্রজ্ঞাপন তখন পর্যন্ত আমরা পেয়েছিলাম? তা কিন্তু আমরা পাই নাই। এই জায়গাটা থেকে আমি আসলে ওইখানে আসতে চাই যে ধরেন জুলাই অভ্যুত্থানের পরে আমরা দেখলাম যে একটা সরকার হইলো, এবং যেটা আপনি বললেন যে এই সরকারটা কিভাবে হইলো এটা নিয়ে আসলে প্রশ্ন করার অনেক জায়গা আছে। এখন এই সরকারটা হওয়ার পরে আমরা আরো কিছু জিনিস কিন্তু দেখতে পাইলাম, যেমন ধরলাম আমরা সিরিজ মাজারগুলোতে হামলার ঘটনা দেখতে পাইলাম, মন্দিরগুলোতে হামলার মতো ঘটনা দেখতে পাইলাম। এবং এগুলোর অনেকগুলোর ক্ষেত্রে যখন পরবর্তী সময়ে সাংবাদিকরা বিশ্লেষণ করলেন, অনেক ক্ষেত্রে দেখা গেল যে প্রশাসন শুধু নীরবই থাকে না, অনেক ক্ষেত্রে মদতও দিছে এই ঘটনাগুলোতে, পুলিশকে নিষ্ক্রিয়ভাবে থাকতে দেখা গেছে। এমনকি নতুন বিএনপি সরকার আসার পরও একজন পীরকে পিটিয়ে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটতে আমরা দেখছি। তো এইটার সাথে আবার আমরা দেখলাম ডক্টর ইউনূস তার মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে আবার একটা বাণিজ্য চুক্তি করলো যুক্তরাষ্ট্রের সাথে। সেইটা বিষয়টা যেরকম আমরা মানে খুবই একটা ধোঁয়াশার মধ্যে রেখে দিয়ে গিয়ে চলে যাওয়া হলো, আবার এই নতুন সরকার আসার পরে আমরা দেখতেছি 250 বছর উদযাপন করা হচ্ছে আমেরিকার। এই যে মানে এই পুরো বিষয়টা, এই যে ভেলকিটা, এইটারে আপনি আসলে মূল্যায়ন করেন কিভাবে? আচ্ছা, এইখানে দেখেন যে জিনিসটা হয় শেষ পর্যন্ত আসলে তো সবসময় সংগ্রামী বিজয়ী হয়, সংগ্রামেরও তো পক্ষ থাকে। যখন জনগণের সংগ্রামে, যখন জনগণের পক্ষের শক্তির বিজয় অর্জিত হয় না কিংবা সে ক্ষমতাটা দখল করতে পারে না, তখন কিন্তু সেটা প্রতিক্রিয়াশীলদের হাতে যায় আর কি। আমাদের এখানে যদি দেখেন 17 বছর ধরে যে লড়াইটা এখানে হয়েছে বা যে লড়াইয়ে জনগণ নেমেছিলেন আর কি, যেহেতু সেই জনগণের পক্ষের শক্তি সেটা আহরণ করতে পারেন না, এই রাষ্ট্র ক্ষমতা চালানো তো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। মানে গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাকে যদি বাস্তবায়ন করতে হয়, সেটা তো আপনি রাষ্ট্র ক্ষমতা দখল না করে পারবেন না। বাইরে থেকে তো গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার কথা বলে লাভ নাই, কারণ গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা কি, সেই আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়ন করতে গেলে আপনার রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে সেটা প্রতিফলিত করতে হবে। সেটা যখন আপনি পারলেন না, তো ফলে আপনার প্রতিক্রিয়াশীলদের হাতে যাবে। ফলত এইখানে যখন প্রতিক্রিয়াশীলদের হাতে যায়, সেই যে জনগণের যে অভ্যুত্থান, তার যে মহামারী যে শক্তি, তার যে অসীম ক্ষমতা সমস্ত কিছুকে ভেঙে ফেলার, রাষ্ট্রকে পদানত করার, তো এই ক্ষমতাটাকে তো বেশি দিন পর্যন্ত বাঁচিয়ে রাখা কিন্তু কোনো সরকারের কাজ হবে না যদি সে জনগণের পক্ষে না হয়। এই যে পিপলস পাওয়ার, তাহলে পিপলস পাওয়ারটাকে তো বেরিয়ে পড়াইতে হবে। তো পিপলস পাওয়ারকে যদি বেরিয়ে পড়াইতে হয়, তাহলে সবার আগে কী করতে হবে? অভ্যুত্থান থেকে গণকে বাদ দিতে হবে। গণকে যদি আপনি বাদ দিতে চান, তাহলে গণকে কী করতে হবে? গণ যে একটা ইউনিফর্মিটির ভিতর ঢুকেছিল,
গণ যে এক জায়গায় এসেছিল, সেই ঐক্যের যে জায়গাটা আছে, তাহলে ঐক্যের জায়গাটাকে ভাঙতে হবে। তো ঐক্যের জায়গাটাকে যদি আপনাকে ভাঙতে হয় এবং যারা এখানে যুক্ত হয়েছে সেই মানুষগুলোকে যদি বিযুক্ত করতে হয়, তাকে যদি হতাশায় রূপান্তরিত করতে হয় বা বিরক্ত করতে হয়, তাহলে তার ভিতর যে মানুষের ভিতর যে নানান ধরনের বৈচিত্র্যটা আছে, সেই বৈচিত্র্যটাকে ভাঙতে হবে। তাহলে এবার মাজারের সাথে ঝামেলাটা লাগাই দিতে হবে, তাহলে মাজারটা ভাঙতে হবে। মাজার যখন আপনি ভাঙবেন, যে মাজারপন্থী মানুষটা অভ্যুত্থানের সাথে ছিল, সেই মানুষটা কি মনে করবে? অভ্যুত্থানের ফলাফল হিসেবে সে এটাকে দেখবে তো, যে শ্রমিকটা যখন আক্রান্ত হবে সেটা তো অভ্যুত্থান থেকে সরে আসবে। কিন্তু ঠিক নারীটা, যে নারীর ব্যাপক অংশগ্রহণের ফলে এটা সফল হচ্ছে, সেও কিন্তু সে ভাবা শুরু করবে কি, তখন কিন্তু আর অভ্যুত্থানের প্রগতিশীল দিকটা থাকছে না, অভ্যুত্থান তখন একটা প্রতিক্রিয়াশীল জায়গায় যাচ্ছে। তো এই যে প্রতিক্রিয়াশীল জায়গাটায় নিয়ে যাওয়াটাই তখন কিন্তু আপনার গভর্নমেন্টের কাজ হয়ে যায়, যখন সে জনগণের পক্ষে থাকে না। যে কারণে আপনার ইউনূস সরকার যেহেতু কোনোভাবে সে একটা জনগণের পক্ষের ম্যান্ডেট নিয়ে, বা জনগণ তাকে নির্বাচিত করেন, উপদেষ্টা কারা হবে, একেবারে জনগণের আন্দোলনের, এই 17 বছর আন্দোলনের বাইরের লোকেরা সবাই, একদম ধরেন ছাত্ররা বাদে যদি আমি হিসাব করি আর কি, একদম বাইরের লোক। সেই বাইরের লোকদের কি ঠেকা আছে যে সে তো নিজে আক্রান্ত হয়নি, এই 17 বছর সে আক্রান্ত হয়েছে না রাজনৈতিকভাবে, না সাংস্কৃতিকভাবে, না অর্থনৈতিকভাবে, না সামাজিকভাবে। এটা তো সবাই যদি ক্লাসের জায়গা থেকে দেখেন, একটু আপার ক্লাসের মানুষ, তাকে তো এই নিপীড়ন নির্যাতনের ভিতর দিয়ে যেতে হয় না। যদি না যেতে, সে যদি না যায়, তাহলে তো এই যে এইখান থেকে সে খুব সহজেই নিজেকে সরিয়ে ফেলতে পারবে। সেই জায়গা থেকে রাষ্ট্রটাকে কিন্তু, বা রাষ্ট্র ক্ষমতাটাকে, যে জুলাইয়ের বিপরীতে কিন্তু সে দাঁড় করাচ্ছে একেবারেই। মানে ক্ষমতা নেওয়ার পরপরই আপনি দেখছেন যে শ্রমিক আক্রান্ত হয়ে গেল, আপনাকে বলা হচ্ছে যে এখানে আপনার প্রতিবিপ্লব হচ্ছে আর কি। মানে যেই দাবি দাওয়া নিয়ে উপস্থিত হচ্ছে, তাকেই আপনি তার ভিতরে আপনি আওয়ামী লীগের ছায়া দেখা শুরু করছেন, খুব সচেতনভাবে। কিন্তু কারণ এইটা হলে কিন্তু আমি বিভ্রান্ত হব, আপনি বিভ্রান্ত হবেন খুব সহজে। আচ্ছা, হইতে পারে ওনার নাম তো দিলীপ রায়, তাহলে উনি কি আওয়ামী লীগ? উনি যে এই সময় এই কথাটা বলতেছে, কে বলতো রাষ্ট্র ক্ষমতা নেওয়া হলে একটু সময় দেওয়া হোক, একটু গুছিয়ে নিক রাষ্ট্র, তারপর না এগুলো সমাধান করবে। কিন্তু ভাই 17 বছর ধরে তো সেই সংগ্রামটাই করে আসে, এখন তো তার কথাটা সে বলবেই। কিংবা গণঅভ্যুত্থান যে গণক্ষমতার প্র্যাকটিস তাকে দেখাই ফেলছে, এবং হাসিনাকে পদানত করার যে সাহস তার ভিতরে আসছে, সেটারও তো একটা মুড আছে, সে মুড নিয়েই তো আসবে আর কি। তো এইগুলো হচ্ছে আপনার, এই যে পুরো ইন্টারিম সময়টা হচ্ছে আপনার গণঅভ্যুত্থানের 5 আগস্ট পর্যন্তই, হাসিনার পতন পর্যন্ত তার প্রগতিশীল ভূমিকা, এরপর থেকে আজ অবধি পর্যন্ত যদি আপনি বলেন, প্রত্যেকটা জিনিসই তার প্রতিক্রিয়াশীল ভূমিকা। যে কারণে আপনার শেষ সময় এসে আপনার আমরা এখানে যে মুভমেন্টটা করছি, এটা একটা বড় ধরনের উচ্চারণ ছিল কি, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারতীয় আধিপত্যবাদের ব্যবস্থাপক কে ছিল? শেখ হাসিনা। তার পরাজয়ের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদের পরাজয় হয়, নিশ্চিত হয়, তাই তো? যদি সেটা হয়, তাহলে আকাঙ্ক্ষাটা কি হবে? আরো গণতান্ত্রিক। তো তাহলে পুরো সময় জুড়ে আমরা ভারতীয় আধিপত্যবাদের সাথে যে সমস্ত চুক্তি, বা অন্যান্য আধিপত্যবাদী শক্তির সাথে সমস্ত যেসব চুক্তি, তার একটা পরিপূর্ণভাবে তার একটা শ্বেতপত্র প্রকাশ হতে পারত। কিংবা ভারতের সাথে আমার লড়াইটা কি হবে? রাজনৈতিক লড়াই হবে। তো মৌখিক লড়াই করা তো না। আপনার একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের লড়াই কি হয়? আপনার রাজনৈতিক জায়গা থেকে লড়াই হবে, আপনি পররাষ্ট্রনৈতিক জায়গা থেকে আপনি লড়াইটা করবেন। সেই লড়াইটা কিন্তু আমাদের এখানে হয় নাই। দেখবেন যে ইউনূস আসার আগেই ইনি এখান থেকে যে 7 সিস্টারের একটা আলাপ দিচ্ছেন, অভ্যুত্থানের আর হচ্ছে যেসব নেতা আছে তারাও কিন্তু এখানে গরম গরম বক্তৃতা দিচ্ছে। এখনও সেই জিনিসটাই আমরা পাচ্ছি। কিন্তু ওই যে শুভেন্দু অধিকারী ওইখান থেকে বলেন, এখানে একটা গোষ্ঠী বলেন, এটার ভিতর দিয়ে উত্তেজনা তৈরি করার চেষ্টা করেন। কিন্তু এটার একটা গঠনতান্ত্রিক সমাধান, সেই সমাধানের কাজটা কিন্তু করেন না। এরা সবাই জানেন যে বাংলাদেশের মানুষের ভিতর একটা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একটা সেন্টিমেন্ট আছে, অবশ্যই সেন্টিমেন্ট আছে। এই সেন্টিমেন্টটাকে আপনি কি করবেন? রাজনৈতিকভাবে ইয়া করবেন। তো এই যে ধরেন কিছুদিন আগে অনেকে আলাপ করলো যে আপনার এই যে এখন তো ভারতে যাওয়া যাচ্ছে, তো অনেকের আলাপের বিষয় যে এত এত মানুষ কেন এম্বাসিতে বা ভিসার জন্য কেন ইয়া করছে, কেন করবে না মানুষ? যদি আপনি এখানে প্রপার চিকিৎসা না দিতে পারেন, তাহলে সেই মানুষটা ভারতে চিকিৎসা নিতে যাবে। এইখানে যদি আপনার পরিপূর্ণ স্বাধীনভাবে ঘোরা না যায়, তাহলে তো ভারতে ঘুরতে যাবে সে। এখন আপনি যতক্ষণ পর্যন্ত একটা রাষ্ট্র হয়ে ওঠার জন্য কিংবা এই নাগরিকের যা যা দরকার, সেই জিনিসটা আপনি দিতে পারবেন না, সেটা তো কোথাও না কোথাও থেকে তাকে তো এটা নিতে হবে। আর নিতে যাওয়ার সাথে কিন্তু ভারতীয় আধিপত্যবাদ বিরোধী তার যে চরিত্র, সেটা ক্ষুণ্ণ হওয়ার ব্যাপার না। ওখানে ঘুরতে যাওয়া, চিকিৎসা নিতে যাওয়া মানে হচ্ছে সে ভারতের বিরোধিতা করবে না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা কিন্তু তাই। এখন দেখেন সর্বশেষ এসে উনি কি করলেন? উনি করলেন যে আমরা লড়াই করলাম ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, শেষে গিয়ে আমাদেরকে এই লড়াইটার আরেকটা নতুন লড়াইয়ের মধ্যে সে আমাদেরকে পতিত করলো বা অধপতিত করলো, হচ্ছে
একটা সাম্রাজ্যবাদের জায়গা থেকে। উনি চুক্তি করতেছেন হচ্ছে আপনার তার মেয়াদ উত্তীর্ণ হওয়ার হচ্ছে 3 দিন আগে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা চুক্তি করছেন। সেই চুক্তিটাও যে আপনি করতেছেন, সেটা কি আপনি জনগণের সাথে কথা বলছেন, জনগণকে আসলে সেই চুক্তিটা করতে চায় কিনা? মানে আপনি যদি গণ-অভ্যুত্থানের ফলাফল হিসেবে সরকারে আসেন, তার মানে এটা অভ্যুত্থানের অভ্যুত্থানের আকাঙ্ক্ষার একটা ব্যাপার আছে বা গণরায় আছে, সেটা তো অনেকেই বলছে সে সময়, যাই করতে যান না কেন ওনারা বলছেন। কিন্তু এই চুক্তির ক্ষেত্রে সেই রায়টা আছে কিনা, এটা করছেন কিভাবে? এটা হচ্ছে আপনার নির্বাচনের 3 দিন আগে। আপনার কি মনে হয় যে নির্বাচনে এইখানে যারা এখন নির্বাচিত হয়েছে, সংসদে যে সরকারি দল এবং বিরোধী দল আছে, তারা কি জানতেন না? তারা ওটা জানতেন। আমি পরিষ্কারভাবে বলতে পারি যে এই 3 দলেই হচ্ছে খুব পরিষ্কারভাবে জানতেন, জেনে শুনে ওনারা পরিকল্পনাটা এমনভাবে করছেন যে নির্বাচনের 3 দিন আগে। এটা পুরো একটা সমঝোতার ব্যাপার। কারণ নির্বাচনটা জনগণের মস্তিষ্কের ভিতর তো নির্বাচন থাকবে, মানে অলরেডি মানুষকে তো আপনি ঢুকাই দিয়েছেন যে জামাত যদি চলে আসে তাহলে কি হবে। এটা তো একটা বিশাল বড় সংকট, একটা নৈতিক সংকট তৈরি করে ফেলছেন। যে কারণে ধরেন নুরুল কবির বলছে না যে অনেকগুলো মানুষ হচ্ছে এবার ভোট দিয়েছে বিএনপিকে রুমাল চেপে, আসলেই তো তাই। তা ফলত তখন চুক্তির ব্যাপারটা কিন্তু তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতেছে না। গুরুত্বপূর্ণ হচ্ছে আপাতত আমাকে বাঁচতে হবে, বাঁচার জন্য সে ভোট নিয়ে এত পরিমাণ উত্তেজনা এসেছিল। এবং মজার ব্যাপারটা দেখেন, কোনো একটা রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করছে, আপনার বিএনপি, জামাত, কেউ কিন্তু এটার বিরোধিতা করতেছে না। কিংবা এখন পর্যন্ত আপনি তখন ধরেন বিরোধিতা করতে পারেন না। বিরোধিতা করলে ধরেন এই যে সমঝোতা সরকারটা সংগঠিত হচ্ছে, সংগঠিত হওয়ার জায়গায় কোনো ব্যত্যয় থাকতো। ধরেন বিএনপিকে সরকারি দল বানাবে না, বা জামাতকে বিরোধী বা এতগুলো আসন দেবে না, ধরেন এইরকম একটা আশঙ্কা আছে। হ্যাঁ, সেই জায়গা থেকে আপনি করতেছেন না। তাহলে যখন সংসদ শুরু হলো তখন তো আলোচনাটা করবেন। আপনি একটা মানুষকেই দেখবেন, এক রুমিন ফারহানা, তিনি আলোচনা করার চেষ্টা করছেন, বাকিরা একদম চুপচাপ। তো সেই জায়গা থেকে যদি দেখেন, আমাদের যে অভ্যুত্থান, মানে একেবারে মানুষের সাথে একটা বিশাল বড় বেইমানি হয়েছে এই চুক্তিটার মাধ্যমে। সেই জনগণের কে আবার আর একটা বড় লড়াইয়ের মুখোমুখি করা হচ্ছে। যেভাবে হাসিনা একেবারে খালি শুধু রাজনৈতিক দল না, সে জনগণের বিপক্ষে চলে গেছে, ঠিক সেই রাস্তাটায় নতুনভাবে নির্মাণ করছে হচ্ছে এখানে জামাত এবং বিএনপি মিলে। মানুষ যতই আপনারা সংসদে 2 দলকে বিরোধী দল হিসেবে দেখেন, আমি 2টাকে এক করে দেখি আর কি। আমার মনে হয় এটা ওয়াশিংটনের সরকারপন্থী দল। এরা একজন হচ্ছে সরকারি দল ওয়াশিংটনের, একজন হচ্ছে ওয়াশিংটনের হচ্ছে বিরোধী দল। যে কারণে আপনি জাতীয় সংসদের মতো একটা সেন্সিটিভ জায়গায় আপনি দেখছেন যে এখানে আপনার মানে এটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের 250 বছর ইয়া হচ্ছে, আপনি কোনটার সাথে যায় দেখেন। আপনি 71-এ মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাও যদি দেখেন, এই যে আপনার বিএনপি বলতেছে সে স্বাধীনতার পক্ষে শক্তি, তাই তো, সেটাও যদি সে থাকতে চায়, সেটাও যদি থাকতে হয়, যেহেতু এখন তার বাইনারি অপোজিশন একেবারে হচ্ছে রাজাকারের, তাহলে সেই ক্ষেত্রেও তো তার একটা শক্তপোক্ত অবস্থান নেওয়া দরকার। সে কি সত্যি সেই অবস্থানটা নিতে পারছে? সে অবস্থানটা নিতে পারলে কিন্তু সেই কাজটা সে করে না। এইটাই হচ্ছে আপনার এই অভ্যুত্থানের ফলে জনগণের সাথে যে প্রতারণাটা এবং পুত্রিকেশীল জায়গাটাই হচ্ছে আপনার সর্বশেষ পরিণতিটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিটার। আপনার কাছে আমি জানতে চাইবো যে ধরেন এই যে অর্থনৈতিক পরিস্থিতিটা, যে ধরেন আমরা একটা বাজেট পাইলাম এবং এই বাজেটের পরে জিনিসপত্রের দাম তো সেই বরাবরের মতোই ঊর্ধ্বগতিতেই আছে, এবং মানুষের জীবনে যতটুকু স্বস্তির সম্ভাবনা ছিল সেই স্বস্তিটা আসলে সে পাচ্ছে না। বরং এই যে সরকারি চাকরির এক ধরনের একটা বড় ধরনের উল্লম্ফন হইতেছে, সেটা আবার সাধারণ মানুষের উপর এক ধরনের প্রভাব ফেলতেছে। তো এই যে আমাদের এইখানে বারবারই যে আকাঙ্ক্ষার যে কথাটা আপনি আগেই বলতেছিলেন, যে ধরেন আমাদেরকে একটা আকাঙ্ক্ষার কথা বলা হয় এবং সেইটাকে ঘিরেই যেন সবকিছু তৈরি হবে এরকম একটা জিনিস দেখানো হয়, কিন্তু তার মধ্যেও ইন্টারনালি জিনিসগুলো বাড়তেই থাকে। আপনি একদম প্রত্যেকটা সেক্টর ধরে ধরে দেখান, যে বিদ্যুতের দামের কথা বলেন, আপনি সেচের পরিস্থিতি বলেন, সবকিছু মিলে। তো তাহলে এইখানে এই যে অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়নের কি আর কোনো সম্ভাবনা দেখবো না আমরা? এই সম্ভাবনা দেখাটা খুব মুশকিল এই কারণে আমি বলবো, আপনি যদি সংসদের চেহারাটা দেখেন, আপনি যে অংশের মানুষের কথা বলছেন, যে অংশের মানুষের হয়ে আপনি প্রত্যাশার কথা বলছেন, সেই অংশের প্রতিনিধিত্ব কি সংসদে করার মতো মানুষ আছে? যে অংশের মানুষ আপনার সংসদে কথা বলেন, সরকারি দল এবং বেসরকারি দল, তার শ্রেণীটা আপনি যদি দেখেন, আপনি দেখবেন যে একেবারেই তারা হচ্ছে আপনার ছয় বড় লোক আর কি, ধনী মানুষ আর কি, বুর্জু আমরা আমাদের ভাষায় যেটাকে বলি আর কি। তো সেই শ্রেণীর মানুষ মানে কেন এসব করবে? ধরেন সিম্পলি যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, এনাদের কোনো কিছু হলে এনারা কি এখানে চিকিৎসা করান? একটা সানি অপারেশনের মতো ঘটনাও তো এখানে এনারা হচ্ছে ঠিক করেন না, আমাদের চিকিৎসালয়ে ওনারা যান না। যে মানুষ চিকিৎসালয়ে কোনোদিন ঢোকেই নাই, তো তিনি এখানকার চিকিৎসা ব্যবস্থা কি করবেন? ঠিক একরকমভাবে শিক্ষার কথাও যদি আপনি বলেন, তো
ওনাদের বাচ্চা কাচ্চারা তো এখানে পড়েন না, যদি না পড়ে থাকে তাহলে এইটার যে ঠিক হওয়া দরকার বা এটা কোন অবস্থায় আছে ওনারা বুঝবেন কি করে? এটা হওয়ার কোনো পরিবর্তন নাই। কারণটা কি? কারণ হচ্ছে দেখেন, আপনি যে ব্যবস্থার পরিবর্তনের কথা আকাঙ্ক্ষা করছেন, এই আকাঙ্ক্ষা কারা করেছেন? ওনারা কি আকাঙ্ক্ষা করেছেন? ওনারা কিন্তু আকাঙ্ক্ষা করেন না, আকাঙ্ক্ষা করছে জনগণ রে ভাই। জনগণ প্রতিদিন এই লড়াইটা লড়ে। সে বাজারের ব্যাগের মধ্যে দীর্ঘশ্বাস নিয়ে লড়াই করে, সে বাচ্চার টিউশন ফি নিয়ে দীর্ঘশ্বাস নিয়ে লড়ে, একটা বেকার ছেলে চাকরির জন্য লড়ে, তাকে লড়তে হয় প্রতিদিন। এই অর্থনৈতিক সংগ্রাম, রাজনৈতিক সংগ্রামটা তার। এই সংগ্রামটা তো এনাদের না। এনাদের সংগ্রামটা কি ছিল? এনাদের সংগ্রামটা ছিল হাসিনা গেলে পরে এনারা ক্ষমতায় বসতে পারবেন। ফলত আপনি একটা চেঞ্জেই দেখেন, হাসিনার জায়গায় অন্য একটা মুখকে দেখেন। কিন্তু হাসিনা যেসব ব্যবস্থাপনার মধ্য দিয়ে হাসিনা হয়ে উঠেছিল, আওয়ামী লীগ একক রাজনৈতিক কর্তৃত্ব কায়েম করেছিল, সেই জিনিসটা তো একই রয়েছে। সেটা না ইউনূসের সময় পাল্টিয়েছে, না এখন পাল্টানোর কোনো ধরে নিয়ে আসে। ফলত আপনি একই দীর্ঘশ্বাস, একই অবস্থা, সমস্ত কিছু এক থাকছে, খালি নায়ক বদলাচ্ছে, এই আর কি। দিলীপ ভাই, আপনার কাছে আজকের আলোচনার শেষ প্রশ্ন। আমরা জুলাই অভ্যুত্থানে যেই সচেতন হয়ে উঠতে দেখছি ছাত্রদেরকে, এই সংখ্যাটা তো অনেক বড় এবং এটা অধিকাংশ হচ্ছে অরাজনৈতিক শক্তি, এবং এই অভ্যুত্থানের পরে যে পরিস্থিতির ভিতর দিয়ে গেল, তাদের আবার অচেতন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তো তৈরি হয়। তো তাইলে এই ছাত্রদেরকে যদি আমরা মানে সচেতনতাটা রাখতে চাই বজায়, তাইলে আসলে করণীয়টা কি হইতে পারে? এই বিষয়ে একটা নোট দিয়ে শেষ করব। এইটা সবচেয়ে বড় কঠিন প্রশ্ন আপনি আমাকে শেষ মুহূর্তে করছেন আর কি। সেটা হচ্ছে দেখেন, ছাত্রদের কথা যদি বলেন, আপনি যে এই সচেতন অংশের কথা বলছেন, এটা কিন্তু একটা বিশেষ সময়ের সচেতনতা। একটা বিশেষ বিশেষ সময়েই সোসাইটির সমগ্র অংশ, কিংবা যদি আমি ছাত্রদের কথা বলি, সেটা একটা ইউনিফর্ম জায়গা থেকে খুব সচেতন অবস্থায় একটা সচেতন লড়াই করেছে। একেবারে তার জীবন, মানে সবচেয়ে মূল্যবান জিনিস যেটা জীবন, সেটাকে বাজি রেখে আর কি। এটা কিন্তু সবসময় করা যায় না, বা সবসময় হয়ও না। এটা একটা বিশেষ পরিস্থিতির ব্যাপার। এই বিশেষ পরিস্থিতির ব্যাপার না হলে আসলে হাসিনা 17 বছর থাকে না। কিংবা যদি বাংলাদেশের হিস্ট্রি দেখেন, এটা তো অভ্যুত্থানের দেশ। একটা নির্দিষ্ট সময় এবং বিরতিতে কিন্তু এখানে অভ্যুত্থান ঘটছে আর কি। চাইলেও হচ্ছে পরপর এই জিনিসটা ঘটানো যায় না। তার মানে হচ্ছে এই যে আপনার সমগ্র জনগণ একসাথে যে সচেতন হওয়ার যে বিষয়টা, সেটা একটা বিশেষ পরিস্থিতির। এই জায়গা থেকে এসেও যদি এখনও মানে আমরা যারা রাজনীতি করি, কিংবা আমরা আরও ইতিবাচক জায়গা থেকে দেখতে চাই, সেই লড়াইয়ে যারা ছিলেন তাদেরকে তো লড়াইয়ে রাখাটা আমাদের কাজ। এখন আপনার এই যে প্রতিদিন অনেকগুলো লড়াই তৈরি করাও একটা কিন্তু ব্যাপার। তো সেই লড়াইটার দায়িত্ব কিন্তু সব অংশের থাকে না। কারণ যে অংশটা অলরেডি ক্ষমতায়িত হয়েছে, সে কিন্তু আর ছাত্রদের এই সচেতন অংশটা সচেতন থাকুক সেটা কিন্তু সে চাইবে না। সেটাকে নিষ্ক্রিয় করবে। সে নিষ্ক্রিয় করবে নানাবিধভাবে, হতাশা তৈরি করার মধ্য দিয়ে, লোভ দেওয়ার মধ্য দিয়ে, হচ্ছে ক্রয় বিক্রয়ের মাধ্যমে, আরও রাষ্ট্রের তো নানা কিছু আছে, সেই বিভিন্ন কিছুর মধ্য দিয়ে ঢুকিয়ে দিয়ে। বরঞ্চ আমরা যারা মনে করছি যে জনগণের শক্তি হয়ে সেই লড়াইটা শেষ হয় নাই, জুলাই যাদের শেষ হলো না, আরও জুলাই ফিরে আসবে বারবার, যেটা বারবার আসে, যেভাবে আপনার 69, 71, 90, তারপর হচ্ছে আপনার 2024 ফিরে আসছে, সেই অংশটার কাজ হচ্ছে আপনার এই যে এখন যারা ঘরে ফিরে গেলেন, সেই মানুষটা যাতে ঘরে না থাকেন, সেই ঘরে থাকা মানুষটাকে তাকে রাস্তায় সঞ্চারিত করা, এবং কী কারণে জুলাই এই জায়গায় গেল সেটার মধ্যে তার পারস্পরিক একটা আলাপ তৈরি করা। এই সময় আমার যেটা মনে হয় যে সেই অংশটার সাথে রাজনৈতিক আলাপ, বিভিন্নভাবে তাকে হচ্ছে কানেক্ট করার মতো, এখনও তো অনেকগুলো সমস্যা রাস্তার আছে। এই যে অর্থনৈতিক প্রশ্নগুলোর কথা বলেন, বা শিক্ষার্থীদের কথা যদি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বলেন, আপনার বাজারের প্রশ্ন বলেন, এই যে একটা বড় ধরনের বিষয় আছে এখানে একটা, যেটা হচ্ছে চুক্তির ব্যাপারটা, যে আমরা একটা নতুন যে সাম্রাজ্যবাদী খপ্পরে পড়লাম মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে, আমাদের এইখানে যারা রাজনৈতিক শক্তিগুলো যারা ক্ষমতায় আছে এবং ক্ষমতার বাইরে যে বুর্জু অংশ, তারা মিলিত এখানে ফেললেন। এই লড়াইটা একটা বড় ধরনের লড়াই। এই লড়াইটা করতে গেলে আবারও আমাদেরকে খুব সচেতনভাবে সামাজিক এবং সাংস্কৃতিক অনেকগুলো লড়াই তৈরি করতে হবে। এই লড়াইটা করতে পারার মধ্য দিয়ে এটাকে সক্রিয় করা যাবে। লড়াই ছাড়া কাউকে হচ্ছে সক্রিয় রাখা যায় না। আবার লড়াই ছাড়া সেই মানুষগুলোকে এক জায়গায় হচ্ছে সমবেতও করা যাবে না। লড়াইয়ের মানুষ এক ধরনের হয়, লড়াই বাদে মানুষ কিন্তু আরেক ধরনের হয়। এখন কিন্তু আমরা লড়াই বাদে এই মানুষগুলোকে দেখতেছি। সেই মানুষগুলো এখানে আনতে গেলে অনেকগুলো লড়াই আমাদের সূচনা করতে হবে, যেটা 17 বছর ধরে আমরা করার চেষ্টা করতেছিলাম, যেটা জুলাইয়ের মধ্য দিয়ে, জুলাইকে অবলম্বন করে সারা দেশে ছড়িয়ে পড়েছে, সেই ধরনের একটা লড়াইয়ের প্রস্তুতি নেওয়াটাই এই সময়ের একটা প্রাথমিক কাজ আর কি। তার মধ্য দিয়ে ওনাদের সাথে আমরা কানেক্ট হতে পারবো। দিলীপ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সামনের দিনগুলোতেও নিশ্চয়ই এরকম আলাপে আপনাকে পাবো আমরা। একদম।
দর্শক, আমরা যেমনটা দেখছিলাম জুলাই নিয়ে আমাদের আলাপ কিন্তু চলতেছে এবং জুলাইয়ের অনেক বিষয় আছে যে জিনিসগুলোকে আমরা এখনো ডিকোড করা বাকি আছে। সামনের দিনে এই ধরনের আলাপগুলো দেখার জন্য ঢাকা পেপারসের সাথেই থাকুন।